নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা দেখুন, আজ আমি কিছু আলু লাগিয়েছিলাম বস্তাতে এবং মেঝেতে, মাটিতে। সেই যে আলুগুলো লাগালাম এবং আলু যে হারভেস্ট করেছি, লাগানো থেকে পরিচর্যা এবং হারভেস্টিং পুরো ভিডিওটাই রয়েছে এই একটা বড় ভিডিওর মধ্যে। না, শুধু যে আলুটাই তুলেছি সেটা না, তার সঙ্গে আরও 32-33 রকমের আমি শাকসবজি তুলেছি এই গরমে। সেই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসব। থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কত শাকসবজি আমি তুলেছি এবং সবগুলোই আবার নিজের বাগানের আর অর্গানিক উপায়ে, শুধুমাত্র গোবর সার দিয়েই। এতে আমি আর কোনো কিছুই দেইনি। যদি আপনারা ভাবেন যে অন্য কিছু দিয়েছি, না বন্ধুরা, অন্য কোনো কিছু না দিয়েই বিনা সার্ভিসেই কিন্তু আমি শাকসবজি তৈরি করছি। তাতে হোক একটু হয়তো বা পোকা বা একটু হচ্ছে যে কম অল্প কিছু হবে, কিন্তু সেটা আমার শরীরের জন্য উপকার। দেখছেন, পোকার কথা বলতে বলতেই পোকাও বেরিয়ে পড়লো। দেখুন কত বড় একটা লেদা পোকা বস্তার মধ্যে। এখন এই বস্তাটায় গাছ দিইনি, তার আগেই দেখছেন লেদা পোকা। আর ওই যে ওগুলো গোটা গোটা আলুই আপনাদের, ওগুলো মানে বাড়িতে ছিল সেই খাওয়ার আলু, তাতেই দেখলাম অত বড় বড় মানে কড়ম বেরিয়ে গেছে। তা আলুর গাছ যখন বেরিয়ে গেছে, তাই আমি ওই আলুগুলো লাগিয়ে নিলাম। আর এগুলো যে কেটে নিয়ে এসেছি, এগুলো লাগাবো বস্তাতেই। আর ওই যে সামনেটা দেখছেন, ওটা হচ্ছে রাঙালুর গাছ দিয়েছিলাম। রাঙালু হারভেস্টিংয়ের ভিডিওটাও এর পরের দিন নিয়ে আসবো। সেগুলো ভিডিওটা তৈরি হয়ে গেছে, কিন্তু এডিটিং করার সময় পাচ্ছি না বলে নিয়ে আসতে পারিনি। আর এই যে দেখুন, এখানটাতেও লাগিয়েছিলাম আলু। এই যে বলেছিলাম না যে মাটিতে লাগিয়েছি, এই যে মাটিতে আলুটা লাগিয়েছি। আর এই আলু লাগানোর ভিডিও বা এই আলু হারভেস্টের ভিডিওটা আগে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। এটা অনেক দিন আগেই আমি এখানে দেখবেন একটা বড় হারভেস্ট, অনেক আলু আমি হারভেস্ট করেছি, সেই ভিডিওটা কিন্তু আপনাদের সামনে রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। দেখুন এদিকটাতে তখন শীতের সময় প্রচুর শাকসবজি করেছি। শীতের সমস্ত শাক আমি সবজি সবটাই লাগিয়েছিলাম। এখানটা থেকে প্রচুর প্রচুর শাকসবজি আমি প্রতিদিনই তুলে থাকি। সেই ভিডিওগুলোও আপনাদের সামনে একটু একটু করে নিয়ে আসি। এদিকটায় দেখুন পেঁয়াজ শাক, এই যে পেঁয়াজ শাকও প্রচুর লাগিয়েছিলাম। এই পেঁয়াজ মানে এখান থেকে প্রচুর কলিও পেয়েছি। সব ভিডিওই কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। প্রতিদিনেরই ভিডিও প্রায় আমি ছাড়ার চেষ্টা করি, মাঝে মাঝে 2-1 দিন মিস হয়ে যায়। দেখুন আলুগুলো মানে এগুলো খাওয়ারই আলু। ওই যে আমাদের মানে বাজার থেকে যে আলুটা কিনে নিয়ে আসা হয়, সেই আলুটাই এটা। দেখুন কয়েকদিন বাড়িতে রেখে দেওয়ার পর আলুটাতে ওরকম বড় বড় গাছ বেরিয়ে গিয়েছে। এগুলোকে বলা হয় চোখ, আলুর চোখ। এই চোখগুলো একটা করে চোখ রাখলেও হবে, অথবা আপনি দুটো করে চোখ রেখে আলুটাকে কেটে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবার আপনি মাটিতে ওটা বসিয়ে দিলেই যথেষ্ট। এই যে দেখুন আমি এই বস্তার মধ্যে কি দিয়ে ভরেছি, শুধুমাত্র আমার এই লম্বু গাছের পাতাগুলো দিয়েছি। ওর ওপর অল্প করে কিছু মাটি দিয়ে তার ওপরেই আমি আলুর গাছটা লাগিয়ে নিয়েছিলাম। তো আপনারা ভিডিওটি দেখে বুঝতে পারছেন, ভিডিওটা কিন্তু অনেকটা লং ভিডিও। আপনারা ভিডিওর সময়টা দেখুন, নির্ধারণ করে নিয়েছেন। সত্যি এটা অনেকটা লং ভিডিওই হবে, কারণ এই যে কিভাবে আলুটা লাগালাম এবং সেই আলুটা হারভেস্ট করলাম, আলুর পরিচর্যা করলাম, সমস্তটাই মানে গত 3 থেকে 4 মাসের ভিডিও একটু একটু করে এর মধ্যে দেওয়া রয়েছে। তাই ভিডিওটা এডিটিং করতে একটু সময় লেগেছে, বা মানে ভিডিওটা যে আপনাদের সামনে নিয়ে আসবো সেটারও অনেকটা সময় লেগে গিয়েছে। দেখুন এই যে বস্তাটার মধ্যে, এটা একটা সিমেন্টের বস্তা, এর মধ্যে প্রথমে লেবু গাছের পাতা দিয়েছিলাম, তার উপর এভাবে অল্প কিছু মাটি দিয়ে ভরে নিয়েছি। এবার একটা না, এখানে অনেক বস্তা আমি তৈরি করেছি ওই একই পদ্ধতিতে, শুধুমাত্র আপনাদের একটা বস্তা মানে দেখিয়ে দিলাম। এটা আমি আগেই করে রেখেছিলাম। এবার দেখুন এই বস্তার মধ্যে আমি আলুটা এমনি বসিয়ে দেব। এটার কোনো ঝামেলা নেই বন্ধুরা, আপনারা চাইলে খুব সহজে এইভাবে করতে পারেন। হ্যাঁ, হয় আমরা সেভাবে যদি না সার্ভিস দিই, আমরা প্রচুর প্রচুর আলু হয়তো পাবো না, কিন্তু আলুর শাকটা খাওয়ার জন্যই তো আমি এটা মূলত করেছিলাম। আমার আলুর শাক খুব প্রিয়। ছোটোবেলা থেকে বাপের বাড়িতে আমাদের আলুর চাষ দেখে এসেছি এবং প্রচুর সেখানে আলু হয়, আর আমরা আলুর শাক খেতে এই শীতকালে ভীষণ পছন্দ করি। শুধু আলুর শাক আমাদের ওখানে খাওয়া হয় না, তার সঙ্গে বাঁধাকপির পাতা, মানে যে কোনো কপির পাতা, বিশেষ করে বাঁধাকপির পাতাটা একটু বেশি দেওয়া হয়, কারণ ওটা মিষ্টি লাগে। আর পেঁয়াজ কলি, আর তার সঙ্গে বেথে শাক বা আরও অনেক রকমের শাক দিয়ে যখন ওই
শাক ভাজাটা, আলু শাক ভাজাটা রান্না করা হয়, সত্যি কি দুর্দান্ত লাগে খেতে। আর সেই শাকটা আমি এখানে কোথায় পাবো, আমি যদি না আলুটা লাগাই। তাই কিন্তু আলু শাক খাওয়ার জন্যই মূলত আমি এই এত আলু নষ্ট করেছি বলতে পারেন। তবে হ্যাঁ, নষ্ট করেছি বলাটাও ভুল হবে, আমি কিন্তু এখান থেকে অনেকটা আলু হারভেস্টও করেছি। তবে আপনারা নাও বিশ্বাস করতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি তো হারভেস্ট করেছি, আমি নিজে জানি যে হ্যাঁ আমি অনেকটা আলু পেয়েছি। এই যে দেখুন, প্রত্যেকটা বস্তাতে আমি এভাবে বসিয়ে দিয়েছি আলুগুলোকে। এবার এর ওপর অল্প করে ঝুড়ো মাটি চাপা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হবে। আমি কিন্তু আর বেশি কিচ্ছু করিনি। আর সত্যি কথা বলতে এটাতে বস্তাগুলোতে আমি একটু সামান্যতম সারও প্রয়োগ করিনি। হ্যাঁ, ওই মাটিতে যে আলুটা লাগিয়েছি তাতে আমি সার দিয়েছিলাম, কিন্তু এই বস্তাতে আমি কোনো রকম সার দিইনি। এর বস্তার মধ্যে রয়েছে ওই যে পাতা আর কিছু মানে বাগানের যে ঘাস বলুন, সেই ঘাস দিয়ে বস্তাগুলো ভরা রয়েছে। আর সার হিসাবে দিয়েছি শুধুমাত্র হচ্ছে গোবর সার, মানে যে গোবর, যে বাড়ির যে গোবর, সেই গোবরগুলো কয়েক মাস রেখে দেওয়ার পর বর্ষাকালে যে পড়ে থাকে, তারপর তো ওটা একটা খাদ হয়ে যায়, সেই খাদটাই আমি দিয়েছি। আর এভাবে দেখুন প্রত্যেকটা আলুকে আমি চাপা দিয়ে দেবো, এবং কয়েকদিন পর সত্যি সুন্দর গাছ বেরোবে এখান থেকে। তবে গাছটা বেরোতে দিন 15 সময় লাগে। আলু গাছের এটাই নিয়ম। আপনি যদি চট করে চান যে আমাকে 2-1 দিনে আলুর গাছ আমি দেখতে পেয়ে যাব, কিন্তু না, আলু গাছ আপনাকে যখন আপনি মাটির ওপরে দেখবেন যে একটু আলু গাছটা হয়েছে, সেটার জন্য আপনাকে অন্তত 15 দিন অপেক্ষা করতেই হবে। 15 দিনের আগে আপনি আলুর গাছ দেখতে পাবেন না। হ্যাঁ, যদি বড় বড় ওই চোখগুলো হয়ে যায়, মানে ওই আলুতে যে কড়মগুলো, ওই যে ওগুলো যদি অনেকটা বড় বড় হয়, তখন আপনি খুব তাড়াতাড়ি 1 সপ্তাহের মধ্যে আলু গাছ আপনি মাটির ওপরে দেখতে পাবেন। কিন্তু যদি আপনার ওই আলুর ভেতরের চোখটা যদি ছোট থাকে, তাহলে কিন্তু আলু গাছটা বেরোতে সময় নেয়, এটা আমরা জানি। আর এইভাবে দেখুন, আমাদের এখানে এঁঠেল মাটি, এটা বালি মাটি হলে সুন্দর আলু হয় এবং সত্যি চাষ করে আনন্দ। কিন্তু এঁঠেল মাটিতে একটু অসুবিধাই হয়, কিন্তু কী আর করা যাবে বলুন, যার যেখানে যেমন মাটি নিয়ে আমরা তো আর কিছুই করতে পারি না। এটাকেই আমাকে উর্বর আর শক্তি বৃদ্ধি করতে হবে, এর মধ্যে জৈবভাবেই, মানে জৈবিক উপাদান মিশিয়েই আমাকে এই মাটিটাকে উর্বর করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা কে কে আমার মতো এরকমভাবে আলু লাগিয়েছেন আমাকে জানাবেন। আমি তো মেঝেতে আলু লাগিয়েছি এবং সিমেন্টের বস্তায়ও লাগালাম, আর পরে আমি ক্যারেটে লাগানোর ইচ্ছে রাখি। এখন লাগাচ্ছি না, কারণ এই যে জায়গাটা আপনাদেরকে তো বারবার দেখিয়েছি, এখানটায় লম্বু গাছ রয়েছে এবং লম্বু গাছের পাতা প্রচুর পরিমাণে পড়ে এবং শিকড়েও ভর্তি। তাই এই জায়গাটাতে চাষ করতে গেলে ভীষণ কষ্ট আছে। আর এঁঠেল মাটি শক্ত, তারপর পুরো জায়গাটা পুরো শিকড়। দেখুন সেই এঁঠেল মাটিকেই কীভাবে আমি ঝুড়ো তৈরি করেছি। আসলে ছোট্ট যে আলুর কোদাল দিয়ে আস্তে আস্তে চেঁচে নিয়েছিলাম ওপরের মাটিটা, সেই দেখুন মাটিটা এইভাবে চেঁচে নিয়ে কীভাবে ঝুড়ো ঝুড়ো মাটি প্রতিটি বস্তাতেই দিয়ে দিয়েছি, দেখেছেন? এইভাবেই কিন্তু আমি বস্তাগুলো তৈরি করেছি। এবারে দেখুন, এই যে আপনাদের বলেছিলাম গোটা গোটা আলু, দেখুন বাড়িতে রেখে দেওয়ার পর আলুগুলোতে কত কত নতুন গাছ বেরিয়ে গেছে। এভাবে গোটা আলু কিন্তু পুঁতলে হবে না। যদি আপনারা এই যে আমি দেখাচ্ছি, এইভাবে যদি গোটা আলুটা পুঁতেন, এটা কিন্তু ভুল। আপনি ওই একটা আলুকে কেটে কিন্তু 4-5 টুকরো করে লাগাতে পারেন। আমি এই গোটা আলুটা চলে এসেছিলো, তাই আমি লাগিয়ে দিলাম। আর আগেও প্রথমেও আপনাদেরকে দেখিয়েছি যে গোটা গোটা আলু, ওটা শুধুমাত্র জাস্ট দেখানোর জন্যই লাগিয়েছি, কিন্তু সত্যি এভাবে গোটা আলু লাগানো মানে ওটা লস। আপনি ওই আলুটাকে কাটলে ওটা 3-4টা হয়ে যাবে কিন্তু। আর ভাবছেন যে গোটা আলু লাগিয়ে দেবেন, তাহলে হয়তো অনেক আলু শাক হবে, কিন্তু না, এইভাবে লাগালে ওই একটা আলুতেই আপনি এই গোটা বস্তাটাই লাগাতে পারবেন। তো দেখলেন তো বন্ধুরা, আমি কতগুলো বস্তা তৈরি করেছি, ওদিকে এবং এদিকে দুদিকে মিলে আমার এখানে প্রচুর বস্তা রয়েছে। এতগুলো বস্তাতে দেখুন আলু গাছগুলো কি সুন্দর হয়ে গিয়েছে। আমি এটা আলু গাছগুলো লাগানোর প্রায় 1 মাস পরের ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করলাম। হ্যাঁ, অবশ্যই দেখুন, এদিকের বস্তাগুলো তো প্রথমে দেখালাম, এবার ওদিকের বস্তাগুলো দেখুন। এখানেও দেখুন আলু গাছগুলো কি ভীষণ বড় বড় হয়ে গিয়েছে, দেখেছেন? প্রচুর আলু গাছ হয়েছে। আর ওই দূরে ওইদিকে মাটিতে রয়েছে আলুর গাছ। দেখুন বন্ধুরা, গাছগুলোতে এখন আমি দিয়ে দিচ্ছি জল। প্রতিদিনই আমি এই গাছগুলোতে জল দিয়ে থাকি। প্রতিদিন যদি না আপনি জল দেন, তাহলে গাছগুলো সত্যিই শুকিয়ে যায়। যেহেতু বস্তার গাছ, মাটির গাছে 1 সপ্তাহ ছাড়া ছাড়া জল দিলেও কোনো কিছু যায় আসে না, কিন্তু বস্তার গাছে আপনাকে প্রতিদিনই জল দিতে হবে। আর এই যে দেখুন, বলেছিলাম না যে আমি সার হিসাবে কি ব্যবহার করি, এই দেখুন, এটা হচ্ছে গোবর সার এবং এটা বাড়ির তৈরি গোবর সার। বাড়ির তৈরি গোবর সার মানে বাড়িতে যে গরু যে আছে, ওর যে গোবরটা, ওটা
একটা জায়গায় মাটিতে ফেলে রাখা হয় এবং সেই সারটাই দেখুন এইভাবে কয়েক মাস পর, মানে বর্ষার সময় তো গোবরগুলো জ্বালানির জন্য রোদে শুকনো করা যায় না, তখন একটা জায়গায় গোবরগুলো গাদ দেওয়া হয়ে পড়ে থাকে এবং বর্ষা ফুরিয়ে গেলে শীতকালে গোবরগুলো কিন্তু একটা সুন্দর খাদে পরিণত হয়ে যায়। সেই খাদটাকেই দেখুন আমি এইভাবে প্রত্যেকটি আলু গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। আলু গাছগুলো যথেষ্ট লম্বা হয়ে গিয়েছে। এখানটা থেকে এই আলুর শাক আমি প্রচুর খেয়েছি। মানে সত্যি আলু গাছ লাগিয়েছিলাম শাকটা খাবার জন্য, আবারও শাক খাওয়ার সময় মনে হচ্ছে যে না, অল্প কিছু আলু হলে আমার মন্দ কি বলুন। লোভে, শাক খাওয়ার লোভে লাগিয়েছি, কিন্তু আবার আলুরও লোভ। মানে ভাবুন, মানুষ তার লোভ কিছুতেই মেটাতে পারে না, একটা জিনিসের লোভ করে তো আরও একটা লোভ তাকে জাঁকিয়ে বসে। এটাই হয় বন্ধুরা, মানে শুধু আলু শাক খাবো ভাবলাম, কিন্তু আবারও আলুরও লোভ হচ্ছে। কী আর করবো বলুন, অগত্যা আলু শাক খাওয়া থেকে একটু বিরতও থাকলাম। মানে যতটা চেয়েছিলাম খাবো, কিন্তু ততটা খেতে পারিনি। এবার চলুন দেখাই আপনাদের এখান থেকে কতটা আমি শাকসবজি হারভেস্ট করেছি। এই যে দেখুন, আপনারা তো দেখে নিলেন কত কিছু তুলেছি আমি। এবারে দেখাচ্ছি মানে আলুগুলো যে তুলেছিলাম সেই ভিডিওটা নিয়ে এসেছি। সত্যি কথা বলতে সময়ের অভাবে আলুগুলো যথাসময়ে হারভেস্ট করতে পারিনি, ভীষণ অসুবিধায় পড়ে গিয়েছিলাম। তাই হারভেস্ট না করার জন্য গাছগুলো একদম শুকিয়ে গিয়েছিল। গাছগুলো প্রায় বস্তার মধ্যে আর দেখাই যাচ্ছিল না। তারপর কয়েকদিন বৃষ্টিতে মানে একদম যাচ্ছে তাই অবস্থা, অনেক আলু পচেও গিয়েছে। তবুও তার মাঝেও দেখুন আমি এইভাবেই আলুগুলোকে খুলে নিচ্ছি আস্তে আস্তে। দেখেছেন বন্ধুরা, আর আলুগুলো সব কালো হয়ে গিয়েছিল। তবুও কিন্তু আমি এই বস্তাগুলো থেকে অনেকটাই আলু পেয়েছি এবং যতটা পেয়েছি তাতে আমি খুশি, যথেষ্ট খুশি। যদি বেশি চাই তাহলে তো আমাকে এর পেছনে বেশি শ্রম দিতে হতো বলুন, আর খরচও করতে হতো। আমি বেশি শ্রম না দিয়ে, বেশি খরচ না করেই যদি বলি আমি এখান থেকে প্রচুর জিনিস পাবো, সেটা কি বললে হয়? কখনোই না। আমি জানি আমি এর পেছনে বেশি শ্রম দিইনি আর বেশি খরচও করিনি। খরচ তো করিনি, শুধুমাত্র আলুটুকুই আমার, মানে আলুর পয়সাটুকুই লেগেছে। এর থেকে বেশি তো কিছু না। আর আলুর পয়সা লেগেছেও বলা ভুল, আলুটা তো আমি রান্নাঘর থেকেই নিয়ে নিয়েছি, তাহলে খরচ করলাম কোথায়? দেখুন গাছগুলো একদম মরে গিয়েছে এবং মাটিটাও ভীষণ শক্ত হয়ে গিয়েছে। আর বিনা পয়সাতেই যদি আমি অতটা সবজি হারভেস্ট করতে পারি, তার থেকে বড় আনন্দের আর কি আছে। মাঝে মাঝে শুধুমাত্র জলটুকুই তো দিয়েছি, এর থেকে বেশি তো আমি কিচ্ছু করিনি। এমনকি বিশ্বাস করুন ঘাসটাও মারার মতো, এই যে ঘাসগুলো উপড়াবো সেই সময়টাও আমি পাচ্ছিলাম না। মানে এই আলুটা হারভেস্ট করতে এসেই বস্তার ঘাসগুলো তুললাম, মানে ঘাসটাও আমি তুলিনি। আসলে এত সময় নেই, কিন্তু শখের বসে বাগান করি। তার ওপর আবার প্রচণ্ড কুড়েমির চাষ। দেখুন আমার সত্যি কুড়েমির চাষ, আমি নিজেকে বলি যে আমি কুড়েমির চাষ করি, গাছ লাগিয়ে দিই আর গাছের পিছনে ভালোভাবে পরিচর্যাই করি না। যদি পরিচর্যা করতাম তাহলে তো এখান থেকে প্রচুর জিনিস পেতাম। এই জন্যই আমি বলি আমি কুড়েমির চাষ করি না বন্ধুরা। আমার ইচ্ছে তো থাকে, কিন্তু শরীর আমার সায় দেয় না। শরীরে যতটুকু প্রয়োজন, মানে পারি ততটুকুই আমি করি, চেষ্টা করি। তাতে একটু হয়তো লস হয়ে গিয়েছে, মানে সময়ের অভাবে আলু অনেকগুলোই পচে গিয়েছে, হোক না। আমি আমার মনের আনন্দের জন্যই এই গাছগুলো লাগাই। আমি কিন্তু যে বেশি ফলের আশা করি এমনটা না। এই যে গাছগুলো লাগাই বা আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসি, সবটাই কিন্তু আমার মনের খিদের তাগিদে, এর থেকে বেশি কিন্তু আর কিছুই না। দেখুন এইভাবেই আমি কিন্তু টুকটাক অনেকগুলোই আলু এখান থেকে পেয়েছি। অবশ্যই আপনাদের দেখাবো কতটা আলু পেলাম শেষ পর্যন্ত। আর গাছগুলো তো মারা গিয়েছে, আর মাটিটা দেখছেন প্রচণ্ড পরিমাণে শক্ত। এঁটেল মাটি বলেছিলাম না, এখানে এঁটেল মাটি প্রচুর শক্ত। এই মাটিটাকে মানে সরিয়ে আলুটা বের করা খুবই কষ্টকর। আর সত্যি কথা বলতে মানে এই যে বস্তাটাকে আমি যে নিচে ফেলে এ থেকে আলু বের করব, বস্তার মাটিটা উল্টিয়ে, সে ক্ষমতা আমার নেই। তাই আমি হাত দিয়ে আস্তে আস্তেই মানে খুলে নিচ্ছি। এবার হয়তো আপনারা আমার কথা ভেবে হাসবেন, ভাববেন যে কে করতে বলেছে এই কাজগুলো। সত্যিই তাই, আমার স্বামী আমাকে রোজ বকাবকি করে এই কাজগুলো করার জন্য, কিন্তু তার কথাকে উড়িয়ে দিয়েই আমি কিন্তু এই গাছগুলো লাগাই। সে কিন্তু একটু চায় না আমি গাছ লাগাই। প্রতিদিনই এটা নিয়েই গণ্ডগোল হয়, আর প্রতিদিনই আমি একটা না একটা ঠিক গাছ লাগিয়েই ফেলি।
আসলে এটা না আমার একটা নেশা, গল্পের বই পড়া আর এই গাছ লাগানো। এমন নেশা, শরীর ছাই না দিলেও এই নেশা থেকে আমি যেন দূরে সরে থাকতে পারি না। দেখুন কতগুলো আলু পেয়েছি আমি। হ্যাঁ, হয়তো অনেক আলু পাইনি, কিন্তু যতটা পেয়েছি ততটা আমি বলবো আমার জন্য যথেষ্ট। টমেটোগুলোও দেখছেন, এখান থেকে প্রচুর প্রচুর এই গরমে টমেটো পাচ্ছি। সময়ে লাগালে আপনি যেমন সময়ে শাকসবজি খেতে পারবেন, তেমন সময়ের পরে লাগালে আপনি কিন্তু অসময়েও শাকসবজিটা খেতে পারবেন। শীতের সবজি আপনি কিন্তু শীতের শেষেও আপনার বাগান থেকে হারভেস্ট করতে পারবেন। এটাই হচ্ছে অসময়ে লাগানোর উপকারিতা। দেখুন, ছোট্ট কয়েকটা গাছ থেকে আমি কত কত টমেটো তুলে নিলাম। এরকম প্রতিদিনই প্রায় তুলে থাকি, এবং সবসময় যে সব ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসি তা কিন্তু না। প্রতিদিনের ভিডিওটা মানে নিয়ে আসতে পারি না, সবসময় তো আর ফোন হাতে করে প্রতিটি কাজ করা যায় না। যখন প্রয়োজন হয় তখন তো আমরা সব কিছুই কাজ করে নিই, এবং সমস্ত কাজের সময় ফোনটা কিন্তু নেওয়া সম্ভব না। যখন সম্ভব হয়, মানে যখন আমি সময় নিয়ে কাজ করি, যে নিজেকে গুছিয়ে যে আজকে এই ভিডিওটা করব, তখনই ফোনটা হাতে নিয়ে যাই। নচেত ফোন হাতে নিয়ে কাজ করা কিন্তু সম্ভব না। আর আমার ক্যামেরা ধরারও লোক নেই। যে কখনও যদি কাউকে অল্প একটু সময়ের জন্য পাই, তো তাদেরকে বলি একটু ধরে দিতে, না হলে একটা ছোটো স্ট্যান্ড দিয়ে মাঝে মাঝে মানে ছোটো স্ট্যান্ডে ফোনটা রেখে মাঝে মাঝে ভিডিওটা আমি তৈরি করি। আর এডিটিংও ভালো করতে পারি না, ভয়েসও ভালো দিতে পারি না। এই তো শিখতে শিখতেই জানি না কতদিন লাগবে আমার সময়, কিন্তু আমি চেষ্টা করব। এটুকু আমি ইচ্ছা রাখি যে আমি চেষ্টা করব, সে যতদিনই লাগুক। তো আপনাদেরও বলবো, আপনারাও যারা আমার মতো মানে বেকার মেয়ে, বেকার যারা সাধারণ গৃহবধূ, তারা কিন্তু এইভাবে আপনার যে কাজগুলো টুকটাক কিন্তু এইভাবে দেখাতেই পারেন। একদিন হয়তো আপনি যখন কিছু একটা হবেন, যখন আপনি নিজে কোনো রোজগার করবেন, তখন সেই আনন্দটাই আলাদা। আমি যে রোজগার করি না এমনটা না, আমি অল্প কিছু রোজগার করি, টিউশন পড়াই। মানে এই যে গাছগুলো লাগাই, সেই গাছের পিছনে যে খরচটা আমি করি সেটা টিউশন পড়িয়েই। যা টব কিনি বা ফলের গাছ ফুলের গাছ কিনি, সেটা কিন্তু আমার টিউশন পড়ানোর যে অর্থটুকু উপার্জন করি সেটা থেকে। আরেকটা জায়গা থেকে আমি অল্প কিছু রোজগার করি, সেটা হয়তো যৎসামান্যই, সেটা আপনাদের না বলছি। সেটা হচ্ছে প্রতিলিপি অ্যাপে আমি গল্প লিখি, সেখান থেকে অল্প কিছু রোজগার আমার প্রতি মাসে হয়েই যায়। তো সেই পয়সাটা আমি হাত দিই না, কারণ সেটা একটা যখন বড় অ্যামাউন্টে পরিণত হবে, তখন সেটা নিয়ে একটু অন্যরকম স্বপ্ন রয়েছে, তাই সেইটাতে আমি হাত দিই না। আর টিউশন পড়ানোর যে পয়সাটা, সেটা নিয়েই আমি আমার এই বাগানটা সাজাই। এই যে দেখেন ছাদ বাগানে অত টব গাছ, পুরোটাই কিন্তু আমার নিজস্ব রোজগারের পয়সায়। তো আপনাদেরও বলবো, আপনারাও কিন্তু এভাবে টুকটাক দুটো একটা গাছ লাগাতে পারেন। গাছটা তো আপনার সংসারে উপকার হবেই, আর আপনি আপনার স্বপ্নটাকেও পূরণ করতে পারবেন কিন্তু এইভাবে। ফুলকপিটা আগে তুলে নিয়েছিলাম, পাতাগুলো রেখে দিয়েছিলাম, দেখুন ওখান থেকে দুটো পাতা নিয়ে নিলাম। প্রচুর প্রচুর শাকসবজি তুলে নেই আমি এখান থেকে। এই যে এত এত শাকসবজি তুলি, এগুলো কি আমার সংসারে উপকার হচ্ছে না? অবশ্যই হচ্ছে। তার ওপর শুধু সংসারের না, আমার স্বাস্থ্যের জন্যও তো এগুলো উপকারী। এগুলো তো সম্পূর্ণরূপেই প্রাকৃতিক। দেখুন এখানটায় মাত্র একটা হিংচার ডগা আমি লাগিয়েছিলাম, সেখান থেকে প্রচুর হিংচে এখানটায় হয়ে গিয়েছে। মানে এইভাবে যদি আপনি আপনার নিজের বাগানে বহু রকমের চাষ করে থাকেন, তো আপনার প্রয়োজনে যেটা দরকার সেটাই আপনি তুলে নিতে পারবেন। আপনার যদি কখনো মনে হয় যে আমি দুটো হিংচে বেসনে ভেজে খাবো, তো আপনি কি বাজারে ছুটতে পারবেন? সঙ্গে সঙ্গেই তো আপনি আপনার নিজের বাগান থেকে টুক করে দুটো ডগা তুলে নিয়ে চলে গেলেন। এই যে যদি দেখুন সজনে গাছটাতে ডাল কেটে দিয়েছিলাম, তাতেই কি সুন্দর নতুন পাতা গজিয়ে গেছে। সজনে শাকের আপনি ডাল লাগালেই কিন্তু হয়ে যাবে নতুন গাছ। আর এরকম যদি একটা লাউ শাক আপনার বাগানে থেকে থাকে, তাহলে তো কথাই নেই। আপনি তো ওই লাউ শাকটা যখন মন চাইবে তার দুটো পাতা নেবেন, বা একটু ডগা কেটে আপনি আপনার মানে বাড়িতে কোনো সবজি না থাকলেও আপনি সবজির জোগাড়টা করে নিতে পারবেন। তো আমি বলবো, আপনাদের বাড়ির সামনে যদি অল্প একটু জায়গা থেকে থাকে, তো সেই জায়গাটাকে নষ্ট হতে দেবেন না। একটু হলেও
কিছু লাগিয়ে নিন। এতে যেমন পরিবেশের উপকার, তেমন আপনারও শরীর স্বাস্থ্যের উপকার এবং আপনার সংসারেরও উপকার। আমার কথাটা একটু হলেও ভেবে দেখবেন যে আমি ভুল কিছু বলছি কি না। যদি আমরা দুটো একটা গাছ লাগাই তাহলে তো আমাদের খাদ্যের চাহিদা মিটবেই, সঙ্গে আমরা যে গাছেদের থেকে অক্সিজেনটা পাই সেই অক্সিজেনের চাহিদাটাও তো মিটবে। যদি আপনি না গাছ লাগান তাহলে আপনি যে পরিবেশ থেকে অক্সিজেনটা নিচ্ছেন সেটার ভারসাম্য আপনি বজায় রাখবেন কীভাবে? আপনি যার কাছ থেকে যাই নিন, বিনিময়ে তাকে কিছু দিতে শিখুন। আপনি যেটা নেবেন এই পৃথিবী থেকে সেটা কিন্তু আপনাকে দিতেই হবে, না হলে আপনি তো ঋণী রয়ে যাবেন তার কাছে। সব জায়গাতেই দেখবেন আপনাকে কিন্তু ঋণ শোধ করতেই হবে। সে আপনি মানুষের কাছ থেকে যাই ধার নেন বা এমনিও নেন, আপনি কিন্তু বিনিময়ে যদি না কিছু দেন তাহলে তার কাছে আপনি কি ছোট হবেন না? ঠিক তেমনই পরিবেশের কাছ থেকে আপনি যে অক্সিজেনটা প্রতি মুহূর্তে নিচ্ছেন, যেটার জন্য আপনি বেঁচে রয়েছেন, আপনার বাঁচা মরা যেখানে নির্ভর করছে, তো সেই পরিবেশকে কিছু আপনি দেবেন না? অবশ্যই দিন। দেওয়া আপনার উচিত, আপনার কর্তব্য। আপনি যে মানুষ, পৃথিবীর সবথেকে উন্নততম, সবথেকে বুদ্ধিমান প্রাণী রূপে সৃষ্টি হয়েছেন এই জগতে, তো আপনারও তো উচিত এই পৃথিবীর জন্যও কিছু করে যাওয়া। নাই বা করতে পারলেন অন্য কিছু, দুটো গাছও তো লাগাতে পারেন। একটি গাছ একটি প্রাণ, এই কথাটা মনে রেখে অন্তত আপনার নিজের প্রাণটাকে সুরক্ষিত রাখার জন্য দুটো একটা গাছ লাগান। সে হোক বা ফুলের গাছ, হোক না ফলের গাছ অথবা সবজি, যে কোনো গাছ লাগান। গাছ কিন্তু আপনাকে সারাক্ষণ কিছু না কিছু দেবেই, বিনিময়ে আপনার কাছ থেকে কোনো কিছুই নেবে না। যেটা আপনি বর্জন করছেন, মানে আপনার শরীর থেকে নির্গত হওয়া কার্বন ডাইঅক্সাইড, সেটুকুই গাছ কিন্তু নেবে। মানে আপনার যেটা খারাপ জিনিস গাছ সেটাই নেবে। গাছ কি আপনার কাছ থেকে কিছু নেয়? বিনিময়ে আপনাকে কত কী দেয় বলুন তো? এক তো অক্সিজেন দিচ্ছে, তারপর দেখুন কত কত আপনি শাক সবজি, ফল মূল, লতা পাতা কত কি পাচ্ছেন বলুন। আপনার প্রতিদিনের খাদ্যের চাহিদা এটা থেকেই তো পূরণ হচ্ছে। আপনার শরীরের প্রয়োজনীয় ভিটামিন, মিনারেলস, প্রোটিন, যা কিছু বলুন, বেশিরভাগটাই কিন্তু আমরা এই সবুজ শাকসবজি থেকেই পেয়ে থাকি। হ্যাঁ, প্রাণীজ প্রোটিন অবশ্যই শরীরের প্রয়োজন, কিন্তু প্রাণীজ প্রোটিন যারা খায় না তারা কিন্তু শুধুমাত্র এই উদ্ভিজ্জ প্রোটিন থেকেই সমস্ত কিছু শরীরের প্রয়োজনীয় সব কিছুই পেয়ে থাকে। আগেকারের দিনে মানুষ অনেকেই নিরামিষ আহার ভক্ষণ করত। বেশিরভাগ মানুষই ছিলেন নিরামিষ আহারী। তো তারা কি বেঁচে থাকতো না? অবশ্যই বেঁচে থাকতো। এখনকার দিনেও অনেক মানুষ আছে যারা নিরামিষ আহার করে, তারাও কিন্তু এই সবুজ শাকসবজি লতাপাতা খেয়েই বেঁচে থাকে। তারা যে প্রাণীজ প্রোটিন খায় এমনটা নয়। গাছের উপকারিতা আমাদের শরীরের জন্য প্রচুর। এদের মতো উপকারী আমাদের জন্য পৃথিবীতে আর কিছুই নেই। যদি এরকম দুটো একটা গাছ লাগান এবং দুটো একটা সবজি পান, তাহলে তো আপনাকে রোজ রোজ বাজারের ব্যাগটা হাতে নিয়ে ওই বাজার করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতেও হবে না। তারপর শুকনো আধ পচা কীরকম নোংরা সবজিগুলোও কিনতে হবে না। আপনি কিন্তু নিজের বাগান থেকে টাটকা টাটকা সবজি তুলে খেতে পারবেন। আমি এই জায়গাটাকে আর কয়েকদিন পর অবশ্যই সুন্দর করব। এখানটায় মাটি ফেলবো, এখানটাকে সত্যিই খুব সুন্দর করব। আর এই লম্বু গাছগুলো কেটে দেবো, কারণ এখানটায় প্রচুর পাতা এবং এই পাতাগুলোর জন্য সত্যিই গাছ লাগাতে ভীষণ অসুবিধা। তার মাঝেও দেখুন আমি কিন্তু আমার প্রয়াস চালিয়ে যাচ্ছি। সেটা যেদিন সে স্বপ্ন পূরণ হবে সেদিন আমি ভালোভাবে করব, কিন্তু আজ আমি কষ্ট করেই করছি। আসলে ইচ্ছেটাই সব। আপনার মনে যদি ইচ্ছে থাকে, সে আপনি যেখানে খুশি আপনার স্বপ্নটুকু পূরণ করতে পারবেন, আপনার ইচ্ছেটাকে বাস্তবায়িত করতে পারবেন। এই আমাকেই দেখুন না, কীরকম মানে একটা বাজে জায়গা, কীরকম এই জায়গাটার মধ্যে
কেউ বিশ্বাস করতে পারেনি যে আমি কোনো কিছু লাগিয়ে এখান থেকে কিছু পাবো। আমাকে সবাই প্রচুর বকাবকি করেছে, এখনও বকাবকি করে। তারপর যখন আমি জিনিসগুলো হারভেস্ট করি তখন তারা অবাক হয়ে যায়। এমনকি বিশ্বাস করতে পারবেন না, আমার এইখানটায় এসে প্রত্যেকে প্রতিদিন বারবার করে দেখে যায় এবং তারা এসে এখানে বসে থাকে। তাহলে এইখানটাকে যখন আমি সুন্দর করে তৈরি করব, তখন তো মানে সবাই এখানটা ছেড়ে আর যাবেই না। এখানটা মানে সত্যি কেউ বিশ্বাসই করে না যে আমি এখানটায় এইভাবে জিনিস লাগাতে পারবো। ভাবুন একবার। অথচ যখন প্রথমে লাগাই তখন আমাকে সবাই প্রচুর বাধা দিয়েছিল। আমার স্বামী অবশ্য এখনও বাধা দেয়, তার বক্তব্য সেখানটাকে আগে সুন্দর করে দেবে, তারপর আমি এইসব লাগাবো। কিন্তু আমি ততদিন অপেক্ষা করতে পারি না। এটাই আমার পক্ষে ধৈর্য সম্ভব হয় না। আমি এত ধৈর্যবান নয়। আমার স্বামী প্রচুর ধৈর্যবান, সংসারের প্রতিটি কাজে তার ধৈর্য প্রচুর, কিন্তু আমার এত ধৈর্য নেই। আমি যেটা করব মনে স্থির করি, আমি সেটা সঙ্গে সঙ্গেই করে ছাড়ি। আমি অতিরিক্ত সময়কে অপব্যয় করতে পছন্দ করি না। সত্যি আমি কেন জানি না, আমি প্রথম থেকেই এরকম লাগাম ছাড়া, লাগামহীন জীবনটাই আমার পছন্দ। যেটা মনে আছে তক্ষুনি সেটা করে ফেলি। আর দেখুন, আমি আমার প্রয়োজনের জিনিসটা এইভাবে নিজে তৈরি করে নিজের হাতে লাগিয়ে খেতে পছন্দ করি, বা নিজের কাজগুলো আমি নিজেই করতেই পছন্দ করি। সে সব কাজটাই কেন পছন্দ করি আমি জানি না, ছোট থেকেই আমি এরকম। আমার নিজের কাজটা নিজেরই করতে ভালো লাগে। সব দিনই আমি পরের উপর নির্ভরশীল হতে আমার নিজের বিবেকে বাঁধে। দেখুন, এখানটাতে আমি সবজি লাগিয়েছিলাম বলেই তো আমি এখান থেকে প্রচুর সবজি হারভেস্ট করেছি। এখন আপনাদের দেখাতে পারছি না, কিন্তু শীতকালে আমি এখানটায় প্রচুর সবজি তুলেছিলাম। এখন যেহেতু বৈশাখ মাস, গরম পড়ে গিয়েছে, আর এই ভিডিওটা আমি চৈত্র মাসের শেষে করেছি। সত্যি কথা বলতে এই গরমেও আমি কিন্তু প্রচুর সবজি হারভেস্ট করছি। দেখুন, টবের মধ্যেও লাগিয়েছি, টবেও গাছ রয়েছে, ছাদেও গাছ রয়েছে এবং ওই নিচে। এত গাছের যত্ন করতেও কিন্তু ভীষণ কষ্ট। এত গাছে প্রতিদিন 2বার করে জল দিতে হয়, 3বার করে জল দিতে হয়। তো গাছগুলোকে এই গরমে টিকিয়ে রাখাও ভীষণ মুশকিল। তারপরেও কিন্তু আমি গাছ করছি। এবং সবথেকে বড় কথা, আমি কিন্তু একজন থ্যালাসেমিয়া রোগী। থ্যালাসেমিয়ার রুগী মানে বুঝতেই পারছেন না, আমার কেরিয়ার। আর তা কেরিয়ারের জন্যই আমি টিকে রয়েছি, না হলে হয়তো আমি পারতাম না। তবে হিমোগ্লোবিন আমার 9-এর ওপরে ওঠে না, আর সেই জন্যই আমি এতগুলো গাছ লাগাই। কারণ আমাকে সবসময় এই সবুজ শাক সবজির ওপর নির্ভর করতে হয়, বিশেষ করে কুলের শাক। আর সবুজ শাক পাতা যদি না আমি প্রতিদিন আমার খাদ্য তালিকায় রাখি, তাহলেই কিন্তু আমার মাথা ঘোরায় বা আমার শরীরটা খারাপ লাগে, দুর্বল লাগে। আর প্রতিদিন আমি সবুজ শাকের জন্য বাজারে যেতেও পারি না। প্রতিদিন কি আপনি একটা বাজারের ব্যাগ নিয়ে প্রতিদিন কি শাক কিনতে যেতে পারবেন? না, শাকটা ফ্রিজে রেখে আপনার ভালো লাগবে? আমার তো ভালো লাগে না। আমার নিজের বাগানের টাটকা শাকটা খেতেই ভালো লাগে, যার জন্যেই আমি কিন্তু এগুলো লাগিয়ে নিই। তাছাড়া গ্রামে মানুষরা প্রত্যেকেই কিন্তু এরকম টাটকা জিনিসটাই খায়। ফ্রিজ থাকলেও ফ্রিজটা বেশিরভাগ সময় কিন্তু এমনিই পড়ে থাকে। ফ্রিজের জিনিসগুলো খেতে সত্যিই কেমন লাগে যেন, ওর স্বাদই পাওয়া যায় না। এই যে দেখুন, এখানটায় সজনে শাক লাগিয়ে নিয়েছি, আর 2-1 দিন পর আপনাদের দেখাবো যে এখানটায় সজনে শাকটা কতটা সুন্দর হয়েছে। এবার আপনাদের দেখাই যে আমি আমার এই জায়গাটা থেকে কী হারভেস্ট করলাম। বেশি দেখুন, সজনে ডাঁটা, পেঁয়াজ, আলু, দেখুন টমেটো, পেঁপে, একটা ফুল তুলেছি গন্ধরাজ, দেখুন কুমড়ো ফুল, গিমে শাক, দেখুন গিমে, পুঁই শাক, বর্মি শাক, কচুর শাক, দেখুন এখানে 3 রকমের আমি লঙ্কা তুলে নিয়েছি। দেখুন এগুলো একটা গাছ থেকে তুলেছি, এগুলো একটা জাত, আর যে এটা কিন্তু আরেকটা জাত। 3 জাতের লঙ্কা তুলেছি। থালকুর শাক, এটা বাগানবাড়ির শাক, পাহাড়ি পালং, আর এটা হচ্ছে রাঙালুর শাক, লাউ পাতা, হিংচে, লাল শাক, এটা হচ্ছে ওলকপির পাতা, এটা ভুল বললাম, এটা ফুলকপির পাতা, এটা হচ্ছে কলমি, এটা কুলের শাক, কুমড়ো শাক, বাঁধাকপির পাতা, সাদা শাক, আর এটা হচ্ছে যে লাল যে চমড়োয়ের খসলা সেই শাক। আর দেখুন পেঁপে, আলু, সজনে ডাঁটা, পেঁয়াজ, টমেটো। দেখেছেন এখানে কতগুলো হারভেস্ট করেছি। আর আমি আমার ঠাকুরের জন্য তুলে নিয়েছি এখান থেকে একটা গন্ধরাজ ফুল।
আর ওই যে দূরে ওখানটায় দেখুন, ওখানটায় ফুটছে, এই যে ওখানটাতে ফুটছে, এই যে দেখুন ওই যে জায়গাটায়, ওই যে দেখুন ওইখানটায় জুঁই ফুল ফুটছে এবং আরও ওই যে দেখুন জুঁই ফুল। সব ফুলগুলো আমি গাছে তুলতে পারি না, কেন জানি না, আমি সব ফুল তুলতে পারি না, তাই রেখে দিয়েছি। তো চলুন আজ এইগুলো নিয়ে আমি বাড়ির পথে ফিরি। তো চলুন এবার সব শাকসবজিগুলো তুলে নিই। এটাতে আমি আগে আলুগুলো সব তুলে নিই। এই দেখুন আলুগুলো সব ঘুমড়ায় বেঁধে দিয়েছে এবং কিছু আলু পচেও গিয়েছে। ছোটো ছোটো, এই যে ছোটো ছোটো আলুগুলো দেখেছেন কত ছোটো ছোটো আলু হয়েছে, দেখুন একদম ছোটো। আপনারা যে সব বড় বড়ই পাবেন এমন কিন্তু কথা না, এরকম ছোটো ছোটো হবে। দেখুন কত ছোটো ছোটো আলু। দেখেছেন কত হারভেস্ট করেছি আমি। দেখুন বন্ধুরা কত হারভেস্ট করেছি আজ আমি, দেখেছেন পুরো 33 রকমের হারভেস্ট করেছি আজ আমি। 33, 34, 35, 36 রকমের হারভেস্ট। এই যে এত শাকসবজি, আলু, পেঁপে, টমেটো, এগুলো কিন্তু নেহাতি কম নয়, প্রচুর পরিমাণে হারভেস্ট করছি এবং আমার এই ছোট্ট বাগান থেকে। তো আমি বলবো আপনারাও এরকম গাছপালা লাগান এবং হারভেস্ট করুন। তো আজ আসি, আবারও দেখাবে পরবর্তী কোনো এক ছোটো ব্লগে। ততক্ষণের জন্য টাটা। দেখুন সামনে থেকে দেখাচ্ছি আপনাদের, দেখুন কত হারভেস্ট।